আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ পর্যন্ত আমেরিকার পশ্চাৎপসরণের শেষ হতে পারে, এই ধারণা এখন আর কেবল তেহরানপন্থী বিশ্লেষকদের বক্তব্য নয়, বরং আন্তর্জাতিক ভূরাজনীতির বহু পর্যবেক্ষকও ক্রমশ সেই বাস্তবতার দিকেই ইঙ্গিত করছেন। 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যে সামরিক অভিযান শুরু করেছিল তার মূল উদ্দেশ্য ছিল ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে দ্রুত অচল করে দেয়া, দেশটির পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করা এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসিকে কার্যত নেতৃত্বহীন অবস্থায় ফেলে দেয়া। ওয়াশিংটনের ধারণা ছিল প্রবল বোমাবর্ষণ, গোয়েন্দা অভিযান এবং অভ্যন্তরীণ অস্থিরতার সমন্বয়ে ইরানের রাষ্ট্র কাঠামো ভেঙে পড়বে, ঠিক যেমনটি সম্প্রতি ভেনেজুয়েলায় ঘটেছিল বলে মার্কিন প্রশাসন বিশ্বাস করছিল। কিন্তু 2 মাসেরও বেশি সময় পার হওয়ার পর বাস্তবতা দাঁড়িয়েছে সম্পূর্ণ উল্টো। ইরান ভাঙেনি, সরকার পতন হয়নি, সামরিক কমান্ড অক্ষত রয়েছে এবং দেশটির অভ্যন্তরীণ ঐক্য আরও শক্তিশালী হয়েছে। আল জাজিরার বিশ্লেষণ থেকে আরও জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও বেঞ্জামিন নেতানিয়াহুর পরিকল্পনা ছিল একটি ডিক্যাপিটেশন স্ট্রাইক বা নেতৃত্ব নিশ্চিহ্ন করার যুদ্ধ। তাদের ধারণা ছিল কয়েক সপ্তাহের প্রবল বিমান হামলা এবং সাইবার আক্রমণের ফলে ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব বিচ্ছিন্ন হয়ে পড়বে। এরপর পশ্চিমাপন্থী একটি নতুন সরকার ক্ষমতায় আনা সম্ভব হবে। কিন্তু এই পুরো পরিকল্পনার ভিত্তি ছিল ভুল বিশ্লেষণের উপর দাঁড়িয়ে। ইরানকে তারা ভেনেজুয়েলার মতো একটি দুর্বল রাষ্ট্র ভেবেছিল, যেখানে অভ্যন্তরীণ বিভক্তি, অর্থনৈতিক সংকট এবং সামরিক অসন্তোষকে ব্যবহার করে দ্রুত শাসন পরিবর্তন সম্ভব। অথচ ইরান ঐতিহাসিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত, ভৌগোলিক এবং সামরিক দিক থেকে সম্পূর্ণ ভিন্ন এক রাষ্ট্র। ইরানের রাষ্ট্র কাঠামো কেবল একটি সরকার নয়, এটি একটি গভীর ঐতিহাসিক পরিচয়ের উপর দাঁড়িয়ে থাকা সভ্যতা। 5000 বছরের ইতিহাস, পারস্য সাম্রাজ্যের উত্তরাধিকার, জাতীয়তাবাদী চেতনা এবং বহিরাগত শক্তির বিরুদ্ধে দীর্ঘ প্রতিরোধের অভিজ্ঞতা দেশটিকে অন্য যে কোনো মধ্যপ্রাচ্যের রাষ্ট্র থেকে আলাদা করেছে। 1953 সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে সিআইএ ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থার যৌথ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার স্মৃতি আজও ইরানিদের রাজনৈতিক মনস্তত্ত্বে গভীরভাবে গেঁথে আছে। সেই ঘটনার পর শাহের স্বৈরশাসন, সাভাকের দমননীতি এবং পশ্চিমা প্রভাবের অভিজ্ঞতা ইরানিদের মধ্যে একটি স্থায়ী অবিশ্বাস তৈরি করেছে। ফলে বিদেশি আক্রমণের মুখে ইরানের জনগণ বিভক্ত হওয়ার বদলে বরং ঐক্যবদ্ধ হয়েছে। এই যুদ্ধের আরেকটি বড় ভুল ছিল ইরানের প্রযুক্তিগত সক্ষমতাকে অবমূল্যায়ন করা। দীর্ঘ 4 দশকের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজস্ব সামরিক শিল্প গড়ে তুলেছে। তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখন মধ্যপ্রাচ্যের অন্যতম উন্নত কর্মসূচি হিসেবে বিবেচিত হয়। একই সঙ্গে ড্রোন প্রযুক্তিতে ইরান এমন এক অবস্থানে পৌঁছে গেছে যেখানে স্বল্প ব্যয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটানো সম্ভব। ইরানি কামিকাজে ড্রোনের মূল্য যেখানে মাত্র কয়েক হাজার ডলার বা কয়েক লাখ ডলার, সেখানে সেগুলো প্রতিহত করতে ব্যবহৃত মার্কিন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মূল্য কয়েক মিলিয়ন ডলার। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকেই এই যুদ্ধ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জন্য অস্থিতিশীল হয়ে উঠছে। যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ভেবেছিল তাদের বিমানবাহী রণতরী, স্টেলথ বোমারু বিমান এবং আধুনিক নৌবহর ইরানের প্রতিরক্ষা ভেঙে ফেলতে পারবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান এমন এক অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীকেও চ্যালেঞ্জের মুখে ফেলতে সক্ষম। উপকূলভিত্তিক অ্যান্টি-শিপ মিসাইল, দ্রুতগতির আক্রমণ নৌকা, ড্রোন, সোয়ার্ম এবং সাবমেরিন ব্যবস্থার সমন্বয়ে ইরান এমন এক প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে যেখানে প্রতিটি মার্কিন যুদ্ধজাহাজই সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর। বৈশ্বিক তেল বাণিজ্যের বিশাল অংশ এই পথ দিয়ে যায়।
ইরান যদি পূর্ণমাত্রার এই পথ নিয়ন্ত্রণ বা অবরোধ করে তাহলে বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে। ইতোমধ্যে যুদ্ধ শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্থির হয়ে উঠেছে। উপসাগরীয় অঞ্চলের তেল, গ্যাস ও লবণ মুক্ত পানি উৎপাদন অবকাঠামো হুমকির মুখে পড়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার কিংবা কুয়েতের মতো রাষ্ট্রগুলো বুঝতে পারছে যে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ তাদের অস্তিত্বের জন্য বিপজ্জনক হতে পারে। যুক্তরাষ্ট্রের আরেকটি বড় সমস্যা হলো এই যুদ্ধের রাজনৈতিক বৈধতা। ইরাক যুদ্ধের মতো এবারও স্পষ্ট কোনো আন্তর্জাতিক সমর্থন নেই। ইউরোপীয় অনেক দেশ আনুষ্ঠানিকভাবে নীরব থাকলেও অভ্যন্তরীণভাবে উদ্বিগ্ন, কারণ তারা জানে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত মানেই নতুন শরণার্থী সংকট, জ্বালানি মূল্য বৃদ্ধি এবং অর্থনৈতিক মন্দা। একই সঙ্গে রাশিয়া ও চীন প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান না নিলেও কূটনৈতিক ও কৌশলগতভাবে তেহরানকে সমর্থন দিয়ে যাচ্ছে। রাশিয়ার জন্য ইরান একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক অংশীদার। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে মস্কো তেহরানের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করেছে। অন্যদিকে চীনের জন্য ইরান হল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং জ্বালানি নিরাপত্তার অন্যতম উৎস। ফলে ওয়াশিংটন যদি ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালাতে চায় তাহলে সেটি কেবল একটি আঞ্চলিক যুদ্ধ থাকবে না, বরং বৃহৎ শক্তিগুলোর মধ্যে প্রক্সি সংঘাতে রূপ নিতে পারে। এই যুদ্ধ মার্কিন সামরিক নীতির দুর্বলতাকেও সামনে এনে দিয়েছে। গত 2 দশকে যুক্তরাষ্ট্র আফগানিস্তান, ইরাক, সিরিয়া এবং লিবিয়ায় বিপুল সামরিক শক্তি ব্যবহার করে স্থায়ী রাজনৈতিক সাফল্য অর্জন করতে পারেনি, বরং প্রতিটি যুদ্ধে শেষ হয়েছে বিশৃঙ্খলা, দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা এবং আমেরিকার ভাবমূর্তি ক্ষয়ের মাধ্যমে। ইরানের ক্ষেত্রে পরিস্থিতি আরও কঠিন, কারণ এটি আফগানিস্তান বা ইরাকের মতো দুর্বল রাষ্ট্র নয়। প্রায় 9 কোটি মানুষের দেশ ইরান, যার বিশাল ভৌগোলিক গভীরতা, উন্নত সামরিক অবকাঠামো এবং উচ্চমাত্রার জাতীয়তাবাদী চেতনা রয়েছে। ওয়াশিংটনের অভ্যন্তরে এই যুদ্ধ নিয়ে বিভক্তি বাড়ছে। মার্কিন জনগণের বড় অংশ আর নতুন মধ্যপ্রাচ্য যুদ্ধে চায় না। আফগানিস্তান ও ইরাক যুদ্ধের ব্যর্থতা এখনও আমেরিকান সমাজে গভীর প্রভাব ফেলেছে। বিপুল সামরিক ব্যয়, হাজার হাজার সেনার মৃত্যু এবং ট্রিলিয়ন ডলারের ক্ষতির পরও স্থায়ী বিজয় অর্জন সম্ভব হয়নি। ফলে ইরানের বিরুদ্ধে আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধ রাজনৈতিকভাবে ট্রাম্প প্রশাসনের জন্য আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামনে কার্যত 3টি পথ খোলা রয়েছে। প্রথমত, পূর্ণমাত্রার স্থল অভিযান শুরু করা, কিন্তু এটি বাস্তবসম্মত নয়, কারণ ইরানের ভৌগোলিক আকার, সামরিক সক্ষমতা এবং সম্ভাব্য প্রতিরোধের মাত্রা বিবেচনায় এটি ভয়াবহ ব্যয়বহুল হবে। দ্বিতীয়ত, সীমিত বিমান ও নৌ অভিযান চালিয়ে যাওয়া, কিন্তু তাতেও কোনো রাজনৈতিক সমাধান আসছে না এবং যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ক্রমশ বাড়ছে। তৃতীয়ত, যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমঝোতার দিকে যাওয়া। বর্তমানে সবচেয়ে বাস্তবসম্মত পথ এটি। ইরানও বুঝতে পারছে যে দীর্ঘমেয়াদী যুদ্ধ তাদের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করবে, তাই তারা সম্ভবত নিজেদের বিজয়ী অবস্থানে দেখিয়ে যুদ্ধের সমাপ্তি চাইবে। তেহরানের মূল লক্ষ্য হবে আঞ্চলিক প্রতিরোধ ক্ষমতা প্রমাণ করা, মার্কিন উপস্থিতি সীমিত করা এবং ভবিষ্যতে আক্রমণের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা। ইতোমধ্যে এই যুদ্ধের ফলে ইরানের প্রতিরোধ সক্ষমতা আন্তর্জাতিকভাবে নতুনভাবে মূল্যায়িত হচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও বড় পরিবর্তন দেখা দিতে পারে। উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার উপর নির্ভর করলেও এখন তারা বিকল্প কৌশল ভাবতে বাধ্য হচ্ছে, কারণ তারা বুঝতে পেরেছে যুক্তরাষ্ট্র সবসময় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। একই সঙ্গে চীন ও রাশিয়ার ভূমিকা বাড়তে পারে। এই যুদ্ধে আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে এনেছে। আধুনিক যুদ্ধের প্রযুক্তিগত ভারসাম্য বদলে যাচ্ছে। অতীতে উন্নত প্রযুক্তি ও বিপুল সামরিক বাজেটই বিজয় নিশ্চয়তা দিত, কিন্তু এখন কম খরচে ড্রোন, স্যাচুরেশন মিসাইল আক্রমণ এবং সাইবার সক্ষমতা বড় শক্তিগুলোকেও চ্যালেঞ্জ করতে পারছে। ইউক্রেন যুদ্ধেও এর প্রমাণ দেখা গেছে। ইরান সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের প্রতিরক্ষা কৌশল তৈরি করেছে। ফলে যুক্তরাষ্ট্র এমন এক পরিস্থিতিতে পড়ে গেছে যেখানে সামরিকভাবে সম্পূর্ণ জয় অর্জন করা অত্যন্ত কঠিন, অথচ যুদ্ধ চালিয়ে যাওয়ার খরচ ক্রমাগত বাড়ছে। একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আঞ্চলিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে রয়েছে। এই অবস্থায় ওয়াশিংটনের সম্ভাব্য পশ্চাদপসরণকে
ট্রাম্প প্রশাসন হয়তো কৌশলগত বিজয় হিসেবে তুলে ধরার চেষ্টা করবে। বলা হতে পারে যে ইরানের সক্ষমতা ধ্বংস করা হয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি পিছিয়ে গেছে অথবা আঞ্চলিক প্রভাব কমে গেছে, কিন্তু বাস্তবতা হবে ভিন্ন। যদি যুদ্ধ শেষ পর্যন্ত একটি সমঝোতা বা আনুষ্ঠানিক যুদ্ধবিরতিতে গড়ায়, তাহলে মূল বাস্তবতা হবে ইরানের সরকার টিকে গেছে, আইআরজিসি আরও শক্তিশালী হয়েছে, হরমুজ প্রণালীতে তেহরানের প্রভাব বেড়েছে এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক আধিপত্য প্রশ্নবিদ্ধ হয়েছে। অর্থাৎ রাজনৈতিকভাবে ইরান নিজেদের প্রতিরোধ সক্ষমতা প্রমাণ করতে সক্ষম হবে। বিশ্ব রাজনীতির জন্য এটি একটি বড় বার্তা বহন করবে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র সামরিক শক্তির মাধ্যমে শাসন পরিবর্তনের নীতি অনুসরণ করেছে, কিন্তু আফগানিস্তান, ইরাক, লিবিয়া এবং ইরানের অভিজ্ঞতা দেখাচ্ছে যে কেবল সামরিক শক্তি দিয়ে রাজনৈতিক বাস্তবতা সবসময় বদলানো যায় না, বরং অনেক ক্ষেত্রে বহিরাগত আক্রমণ আক্রান্ত দেশের অভ্যন্তরীণ ঐক্য আরও শক্তিশালী করে তোলে। ইরান যুদ্ধ তাই কেবল একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি একবিংশ শতাব্দীর বৈশ্বিক শক্তির ভারসাম্যের প্রতীক। এখানে প্রশ্ন কে বেশি শক্তিশালী তা নয়, বরং কে দীর্ঘমেয়াদে বেশি ক্ষতি সহ্য করতে পারে। ইরান দেখিয়ে দিয়েছে সীমিত সম্পদ নিয়েও কৌশলগত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। অন্যদিকে যুক্তরাষ্ট্র বুঝতে শুরু করেছে যে প্রতিটি যুদ্ধ আর আগের মতো অতটা সহজ হবে না। যদি বর্তমান প্রবণতা অব্যাহত থাকে, তাহলে এই যুদ্ধ শেষ পর্যন্ত একটি নতুন ভূরাজনৈতিক বাস্তবতা তৈরি করবে, যেখানে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্য দুর্বল হবে, আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা বাড়বে এবং সামরিক শক্তির পাশাপাশি প্রযুক্তিগত অভিযোজন ও রাজনৈতিক স্থিতিশীলতা বিজয়ের প্রধান উপাদান হয়ে উঠবে। সেই বাস্তবতায় ইরান নিজেদের টিকে থাকার সক্ষমতা প্রমাণ করবে, আর যুক্তরাষ্ট্র হয়তো আরেকটি ব্যয়বহুল যুদ্ধ থেকে ধীরে ধীরে সরে আসতে বাধ্য হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।